শিরোনাম দিবেন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো অনুচ্ছেদের কথা আসবে, মনোযোগ দিয়ে শুনবেন এবং নোট করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। প্রথমে শিরোনাম দিবেন নির্বাহী ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, প্রথম শিরোনাম হবে নির্বাহী ক্ষমতা। নির্বাহী ক্ষমতা, আচ্ছা, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলতে কি বুঝাচ্ছি দেখেন। 1 নম্বর নির্বাহী ক্ষমতা, আমাদের সংবিধানের 48(3) অনুচ্ছেদ, মানে 48 অনুচ্ছেদের 3 দফায় বলা হয়েছে রাষ্ট্রপতি 56(3) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী এবং 95(1) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ প্রদান করতে পারবেন। অর্থাৎ বলা হচ্ছে কি, তার নির্বাহী ক্ষমতা একটা কি, রাষ্ট্রপতি চাইলে 56(3) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীকে নিয়োগ দিবেন এবং 95(1) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ দিবেন। এক্ষেত্রে তার কোনো পরামর্শের প্রয়োজন নাই। যদিও বলা হচ্ছে পরামর্শের প্রয়োজন নাই, কিন্তু আপনি দেখেন 56(3) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন বলেছে, কিন্তু আদৌ কি তিনি নিজে নিয়োগ দিচ্ছেন ব্যাপারটা তাই? মূলত নিয়োগ কে পায়? সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তি, অর্থাৎ ওই দলের প্রধান যে, তিনি তো প্রধানমন্ত্রী হন। এখানে রাষ্ট্রপতির আসলে তেমন কোনো হস্তক্ষেপ থাকে না। যদিও সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি এই ক্ষেত্রে স্বাধীন প্রধানমন্ত্রী নিয়োগদানের ক্ষেত্রে, তবে তিনি কিন্তু আসলে এখানে স্বাধীন বলতে ব্যাপারটা তা বোঝায় না। কারণ এখানে তো সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তি কি হবেন? প্রধানমন্ত্রী হবেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি তা আসলে তেমন কোনো হস্তক্ষেপ থাকে না। যদিও বলা হয় তিনি স্বাধীন, বাট কোনো হস্তক্ষেপ নাই। তাহলে একটা নির্বাহী ক্ষমতা কি বলেছি, রাষ্ট্রপতি কি করবেন? রাষ্ট্রপতি 56(3) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী এবং 95(1) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ দিবেন। তাহলে 1 নাম্বার নির্বাহী ক্ষমতা। দ্বিতীয় নির্বাহী ক্ষমতা, দ্বিতীয় 55(4) অনুচ্ছেদ, আবার বলছি 55(4) অনুচ্ছেদ, দ্যাট মিনস 55 অনুচ্ছেদের 4 দফায় বলা হয়েছে বাংলাদেশে অর্থাৎ প্রজাতন্ত্রের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। 55(4) অনুচ্ছেদে বলা হয়েছে সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। ব্যাপারটা দেখেন, সকল নির্বাহী ব্যবস্থা কার নামে গৃহীত হয়েছে বলছি? রাষ্ট্রপতির নামে। কোন অনুচ্ছেদ? 55(4), মানে রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে, এভাবে প্রকাশ করবে। কিন্তু 55(2) অনুচ্ছেদে বলেছে সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর অধীনে ও কর্তৃত্বে প্রযুক্ত হইবে। দ্যাট মিনস প্রকাশ হবে কার নামে? বলা হবে রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে, কিন্তু চর্চা করবে কে? ক্ষমতার চর্চা করবে প্রধানমন্ত্রী। সেজন্য বলা হয়ে থাকে রাষ্ট্রপতি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী হচ্ছে রিয়াল এক্সিকিউটিভ। কথা বুঝতে পেরেছেন? সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর অধীনে ও কর্তৃত্বে প্রযুক্ত হইবে, এটা 55(2) বলা আছে। অর্থাৎ প্রধানমন্ত্রী এগুলো কি করবে? এই প্রধানমন্ত্রীর কর্তৃত্বে এগুলো প্রযুক্ত করা হবে সকল ক্ষমতা। আর 55(4) বলেছে কি, রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। তার মানে দেখেন, ক্ষমতার চর্চা করছে কে? প্রধানমন্ত্রী, কিন্তু গ্রহণ হচ্ছে কার নামে? রাষ্ট্রপতির নামে। সেজন্য বলা হয় আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতির নিয়মতান্ত্রিক প্রধান, অর্থাৎ তিনি চিফ এক্সিকিউটিভ। আর অ্যাকচুয়ালি রিয়াল এক্সিকিউটিভ হচ্ছে কে? প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী রিয়াল এক্সিকিউটিভ। আশা করি একটা কোশ্চেন ছিল। বলেন স্যার, এখন কি আপনি যেভাবে কথাগুলো বলছেন, আমরা কি যখন লিখবো আমরা কি এভাবে লিখতে পারবো যে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক, বা এটা কি ক্রিটিসিজম হয়ে যাবে কিনা? আমি, হ্যাঁ, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন। আমি লেখার মতো করে স্টাইল করে আবার বলছি, লেখার ধরন দিয়ে। যেমন আমি আপনাদেরকে বলেছি 55(4) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা বা সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। এই কথাটা আপনারা লিখবেন। আর আপনারা এটাও লিখে রাখতে পারবেন, রাষ্ট্রপতি হচ্ছেন কি?
চিফ এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী হচ্ছেন কি রিয়েল এক্সিকিউটিভ। কারণ কি রাষ্ট্রপতি ক্ষমতার চর্চা করতে পারে না, ক্ষমতার চর্চা মূলত করছে কে প্রধানমন্ত্রী। আর তাছাড়া মূলত সংসদীয় সরকার ব্যবস্থায় ক্ষমতার চর্চা কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে হয় আসলে। এখানে রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক প্রধান। কথা বুঝতে পেরেছেন? নেক্সট, তাহলে রাষ্ট্রপতি দুটো নির্বাহী ক্ষমতা বলেছে, একটা প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দান, আর একটা বলেছি সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ হবে। এরপর 3 নম্বরে লিখবেন 55(6) অনুচ্ছেদ অনুসারে, মানে আমাদের সংবিধানের 55 অনুচ্ছেদের 6 দফা অনুসারে বলা হয়েছে রাষ্ট্রপতি বিধিসমূহ প্রণয়ন করবে। কি বলেছি? রাষ্ট্রপতি বিধিসমূহ প্রণয়ন করবেন। এখন কথা হচ্ছে এখানে কি বিধি প্রণয়ন করবেন, এটা একটু করে বুঝিয়ে বলি। এখানে বিধি প্রণয়ন বলতে মূলত বোঝানো হচ্ছে কোন মন্ত্রণালয় বা ওই মন্ত্রণালয়ের বিভাগগুলো কি কি দায়িত্ব পালন করবে, সে দায়িত্বগুলো বন্টন করে দেওয়াই এখানে বিধি প্রণয়ন বোঝানো হচ্ছে। তাহলে কি বলেছি? 55(6) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি বিধিসমূহ প্রণয়ন করবেন। এখানে ব্র্যাকেটে লিখে রাখবেন বিধি বলতে এখানে কোন মন্ত্রণালয় ও বিভাগ কি দায়িত্ব পালন করবে সে দায়িত্ব ও কার্যাবলী বন্টন করে দেওয়াই হচ্ছে এখানে বিধি বন্টন বা বিধি প্রণয়ন। বুঝতে পেরেছেন আশা করি? মন্ত্রণালয় বা বিভাগগুলোর কার্যাবলী বা দায়িত্ব বন্টন করে দেওয়াই হচ্ছে বিধি প্রণয়ন করা। কথা ক্লিয়ার? এখানে একটা নোট নিবেন, এখানে সবাই একটা নোট নিবেন। এই কথাটা লেখার পর মানে মন্ত্রণালয় বা বিভাগগুলোর দায়িত্ব বন্টন করে দেওয়াই হলো বিধি, এটা লেখার পর একটা নোট লিখবেন রুলস অফ বিজনেস। কি বলেছি? রুলস অফ বিজনেস। রুলস অফ বিজনেস মানে কি? রুলস অফ বিজনেস মানে হচ্ছে এই বিধিটাই, অর্থাৎ কোন মন্ত্রণালয় বা বিভাগের কি দায়িত্ব হবে সে দায়িত্ব ও কার্যাবলী বন্টন করে দেওয়াই হলো রুলস অফ বিজনেস। অর্থাৎ রুলস অফ বিজনেসে মন্ত্রণালয় ও বিভাগগুলোর দায়িত্ব ও কার্যাবলী বন্টন করা থাকে। তাহলে একটা নোট নেবেন কি রুলস অফ বিজনেস। রুলস অফ বিজনেস কি? রুলস অফ বিজনেস হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগগুলোর কার্যাবলী ও দায়িত্ব বন্টন করে দেওয়া। কোন মন্ত্রণালয় বা কোন বিভাগ কি দায়িত্ব পালন করবে সেটা রুলস অফ বিজনেসে উল্লেখ থাকে। কথা ক্লিয়ার? এরপরে নোট নিবেন এই রুলস অফ বিজনেস 1996 সালে রাষ্ট্রপতি সংবিধানের 55(6) অনুচ্ছেদ অনুসারে প্রণয়ন করেন। আমি আবার বলছি, এই রুলস অফ বিজনেস 1996 সালে, এই রুলস অফ বিজনেস 1996 সালে সংবিধানের 55(6) অনুচ্ছেদ অনুসারে, অর্থাৎ 55 অনুচ্ছেদের 6 দফা অনুসারে রাষ্ট্রপতি প্রণয়ন করেন। দ্যাট মিনস রুলস অফ বিজনেস কবে প্রণয়ন করা হয়? 1996 সালে। আর রুলস অফ বিজনেস মানে কি? মন্ত্রণালয় ও বিভাগগুলোর দায়িত্ব বন্টন করে দেওয়া, কার দায়িত্ব কি হবে। ক্লিয়ার? আর রুলস অফ বিজনেস কে প্রণয়ন করেন? রাষ্ট্রপতি প্রণয়ন করেন। কোন অনুচ্ছেদ অনুসারে? 55(6) অনুচ্ছেদ অনুসারে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই রুলস অফ বিজনেস কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস, মানে হচ্ছে কার্য বন্টন বিধি। রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস মানে কার্য বন্টন বিধি। এটার মানে হচ্ছে কোন বিভাগ বা মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্ব কি হবে তা ঠিক করে দেওয়া। আর আরেকটা হচ্ছে রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস মানে কার্যপ্রণালী। রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস, কার্যপ্রণালী। এটা মানে হচ্ছে ব্যক্তির দায়িত্ব কি হবে, অর্থাৎ কোন ব্যক্তি কি দায়িত্ব পালন করবে। দেখেন রুলস অফ বিজনেস মানে কি বলেছিলাম? মন্ত্রণালয় বা বিভাগগুলোর দায়িত্ব বন্টন করা। আর এই রুলস অফ বিজনেস কয় প্রকার? দুই প্রকার।
প্রথমটা হচ্ছে রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস, মানে কার্য বন্টন বিধি, মানে হচ্ছে বিভাগ বা মন্ত্রণালয়ের দায়িত্ব কি হবে তা ঠিক করা। আর 2 নাম্বার হচ্ছে রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস, দ্যাট মিনস কার্য প্রণালী, সেটা হচ্ছে ব্যক্তির মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তির দায়িত্ব ঠিক করে দেওয়া। প্রথমটা ছিল কি বিভাগের দায়িত্ব ঠিক করা, অর্থাৎ অধিদপ্তর বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব ঠিক করা। আর দ্বিতীয় যেটা বলেছি রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস, দ্যাট মিনস কার্যপ্রণালী, সেটা হচ্ছে ব্যক্তির দায়িত্ব ঠিক করা। তাহলে রুলস অফ বিজনেস কয় প্রকার? 2 প্রকার। তাহলে আশা করি রুলস অফ বিজনেস বুঝতে পেরেছেন। রুলস অফ বিজনেস মানে কি? বিভাগ বা মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে দেওয়া, এবং সেটা 55 অনুচ্ছেদের 6 দফায় উল্লেখ আছে, এবং রাষ্ট্রপতি সেটা কি করেন? প্রণয়ন করেন সর্বপ্রথম 1996 সালে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রুলস অফ বিজনেস নিয়ে জিজ্ঞেস করতে পারেন, এগুলো ক্লিয়ার হওয়াটা জরুরি। রুলস অফ বিজনেস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার 1996 সালে না 76 সালে, ওটা বুঝি নাই। রাষ্ট্রপতি 1996 সালে সর্বপ্রথম রুলস অফ বিজনেস প্রণয়ন করেন। কিভাবে প্রণয়ন করেন? ওই সংবিধানের 55(6) অনুচ্ছেদে যে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে, সংবিধানের 55 অনুচ্ছেদের 6 উপদফায় যে বিধি প্রণয়নের কথা বলা হয়েছে, সেই বিধিতে প্রাপ্ত ক্ষমতা বলে 1996 সালে প্রথমবারের মতো রুলস অফ বিজনেস প্রণয়ন করেন। এর পূর্বে রুলস অফ বিজনেস বা মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে দেওয়ার ব্যাপারটা ছিল না। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার রুলস অফ বিজনেস কি স্যার এটা কি সংবিধানের পার্ট, মানে এটা কি সংবিধানে লেখা রুলস আছে? অফ বিজনেসটা সংবিধানের 55(6) অনুচ্ছেদে বলা আছে, অর্থাৎ বলা হয়েছে 55(6) কি বলা আছে? রাষ্ট্রপতি বিধিসমূহ প্রণয়ন করবেন। আর বিধিসমূহ প্রণয়ন বলতে কি বোঝানো হচ্ছে? মন্ত্রণালয় বা তার বিভাগগুলোকে কার্যাবলী ও দায়িত্ব বন্টন করে দিবেন। আর সেই ক্ষমতা বলে মূলত রুলস অফ বিজনেস তিনি প্রণয়ন করেছিলেন 1996 সালে। কোন বিভাগে কি দায়িত্ব হবে? স্যার ট্রানজাকশন অফ বিজনেসটা আরেকটু বলতেন যদি, ব্যক্তির দায়িত্ব Rules of বলতে কি বোঝাচ্ছে? রুলস অফ বিজনেস 2 প্রকার। একটা হচ্ছে রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস, মানে কার্য বন্টন বিধি। রুলস ফর দা অ্যালোকেশন অফ বিজনেস, কার্য বন্টন বিধি, এটা হচ্ছে বিভাগ বা মন্ত্রণালয়কে দায়িত্ব বন্টন করা, দ্যাট মিন্স প্রতিষ্ঠানকে। ওকে। আর 2 নাম্বার হচ্ছে রুলস ফর দা ট্রানজাকশন অফ বিজনেস, এটা হচ্ছে ব্যক্তিকে দায়িত্ব বন্টন করা। অর্থাৎ প্রথমটা হচ্ছে প্রতিষ্ঠানকে দায়িত্ব বন্টন করবে, আর দ্বিতীয়টা হচ্ছে ট্রানজাকশনটা হচ্ছে কি ব্যক্তি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তির দায়িত্ব বন্টন করে দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে নেক্সট। তাহলে রাষ্ট্রপতির 2টা নির্বাহী মানে 3টা নির্বাহী ক্ষমতা বললাম। এরপর আরেকটা নির্বাহী ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন। লিখেন সংবিধানের 61 অনুচ্ছেদ অনুসারে, সংবিধানের অনুচ্ছেদ 61 61 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন। বুঝতে পেরেছেন? ওকে। 61 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন। তাহলে নির্বাহী ক্ষমতা গেল। তারপরে লিখবেন 2 নাম্বার, রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীতে 2 নাম্বার লিখবেন অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। 2 নাম্বার লিখবেন অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা অনুচ্ছেদ 93 লিখবেন, অনুচ্ছেদ 93। এখন আসবেন অধ্যাদেশ জিনিসটা কি। দেখেন, যখন আমাদের জাতীয় সংসদের অধিবেশন থাকবে না, অর্থাৎ যখন জাতীয় সংসদের অধিবেশন থাকবে না বা অধিবেশন ভেঙে যাবে, তখন দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতি যে নিয়ম কানুন অবতারণা করেন বা যে নিয়ম কানুন প্রবর্তন করেন, সেটাই হচ্ছে অধ্যাদেশ। তাহলে আমি আবার বলছি, যখন জাতীয় সংসদের অধিবেশন
থাকবে না বা অধিবেশন ভেঙে যাবে, তখন দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতি যে নিয়ম নীতির প্রবর্তন করেন সেটাই হচ্ছে অধ্যাদেশ। তাহলে কিভাবে লিখবেন? লিখবেন এভাবে: যখন জাতীয় সংসদ অনুপস্থিত থাকবে বা জাতীয় সংসদের অধিবেশন থাকবে না, দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতি যে নিয়ম কানুন প্রবর্তন করেন সেটি হচ্ছে অধ্যাদেশ। তার মানে অধ্যাদেশ কবে প্রবর্তন করা হয় বা কেন করা হয়? যখন রাষ্ট্রে কি থাকবে না, জাতীয় সংসদ থাকবে না, অর্থাৎ নির্বাচিত কোনো সরকার নেই, সংসদের অধিবেশন হচ্ছে না, তখন রাষ্ট্রপতি দেশের প্রয়োজনে এই অধ্যাদেশ প্রণয়ন করেন। তার মানে অধ্যাদেশ কখন প্রণয়ন করা হয়? যখন সংসদ থাকে না। অধ্যাদেশ কখন প্রণয়ন করা হয়? যখন সংসদ থাকে না, তখন অধ্যাদেশ প্রণয়ন করা হয়। এবং এটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে। এবং এখানে আরেকটা জিনিস নোট ডাউন করে নেবেন, সেটা হচ্ছে, মনে করেন রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন করে দিল। এখন এই অধ্যাদেশ প্রণয়ন করার পর পরবর্তী অধিবেশন যখন হবে, মনে করেন পরে নির্বাচন হলো, সংসদের অধিবেশন বসলো, ওই পরবর্তী অধিবেশনে যদি উক্ত অধ্যাদেশকে অনুমোদন না দেয়, তবে সে অধ্যাদেশ বাতিল বলে গণ্য হবে। তার মানে পরবর্তী সংসদের অধিবেশনে ওই অধ্যাদেশকে অনুমোদন দিতে হবে। যদি অনুমোদন না দেয়, সেক্ষেত্রে ওই অধ্যাদেশ বাতিল বলে গণ্য হবে। আশা করি সবাই অধ্যাদেশ বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে অধ্যাদেশ কি? যখন সংসদ থাকে না, সংসদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন করেন। কেন করেন? দেশের স্বার্থে, দেশ পরিচালনার স্বার্থে। এবং সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে, কেউ কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারবেন। আমিনুল। স্যার অধ্যাদেশ প্রণয়নের স্যার দু একটা উদাহরণ কি আছে স্যার? এরকম বাংলাদেশে কি কখনো এরকম অধ্যাদেশ প্রণয়ন হয়েছে স্যার? সাম্প্রতিক সময়ে আমাদের তেমন কোনো নেই। 7 সালে এবং 8 সালে করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে তেমন কিছুই হয়নি। স্যার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এবার আপনাদের যেহেতু অধ্যাদেশ বোঝা হলো, আমি আরেকটা ব্যাপার বলে দিই। অধ্যাদেশ এবং আদেশ দুটো কিন্তু কাছাকাছি জিনিস। আদেশটাও একটু করে জেনে রাখেন। তাহলে অধ্যাদেশের ক্ষেত্রে কি বলেছি? যখন জাতীয় সংসদ অধিবেশন থাকবে না বা অধিবেশন অনুপস্থিত থাকবে বা অধিবেশন ভেঙে যাবে, তখন দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন করে। আর যখন সংবিধান থাকবে না, তাহলে আবার নোট ডাউন করবেন, যখন সংবিধান থাকবে না, আগেরটা বলেছি সংসদ থাকবে না, আর এখন বলছি কি, যখন সংবিধান থাকবে না, একটা দেশের সংবিধান থাকবে না, তখন রাষ্ট্রপতি যে নিয়ম নীতি প্রবর্তন করেন সেটা হচ্ছে আদেশ বা অর্ডার। তাহলে আবার বলছি, যখন সংবিধান থাকবে না, তখন রাষ্ট্রপতি যে নিয়ম কানুন প্রবর্তন করেন সেটাকে অর্ডার বা আদেশ বলে। যেমন আমাদের 1972 সালে অস্থায়ী সংবিধান আদেশ, যেমন আমাদের 1972 সালে 23 মার্চ গণপরিষদ আদেশ। বুঝতে পেরেছেন? এটা একটু নোট করে নেবেন। তাহলে দেখেন, সংসদের অধিবেশন না থাকলে অধ্যাদেশ, আর সংবিধান না থাকলে আদেশ। বুঝতে পেরেছেন আশা করি। তারপরে কারো কোনো বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারবেন। 72 সালে স্যার কি বলছেন স্যার? বুঝিনি স্যার। 72 সালে আদেশ প্রণয়ন হয়েছে স্যার, এটা স্যার একবার একটু বলবেন স্যার? হ্যাঁ, 72 সালে যখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়, তখন কি আমাদের সংবিধান ছিল? 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান জারি করা হয়েছিল। এই যে রাষ্ট্রপতি তার প্রদত্ত ক্ষমতা বলে আদেশ জারি করেছে, এই আদেশ যে জারি করেছে, তখন কি সংবিধান ছিল? ছিল না। তো আদেশটা কেন জারি করেছে? সংবিধান ছিল না। সংবিধান না থাকা সত্ত্বেও যে নিয়ম নীতি প্রবর্তন করা হয় সেটা হচ্ছে আদেশ। অর্থাৎ সংবিধানের অনুপস্থিতিতে আর সংবিধান না থাকলে রাষ্ট্রপতি যে নিয়ম নীতি প্রবর্তন করেন সেটাই হচ্ছে আদেশ বা অর্ডার। তো আমাদের 72 সালে 11ই জানুয়ারি যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়েছিল, তখন সংবিধান ছিল না, সেজন্য সেটা আদেশ। তারপরে গণপরিষদ আদেশ, গণপরিষদ গঠনের জন্য যে আদেশ জারি করা হয়েছিল, গণপরিষদ আদেশ,
সেটাও সংবিধান ছিল না, সেজন্য সেটাও কি আদেশ, এটা অধ্যাদেশ নয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার, যদি কোন ডিক্টেটর বা যেমন মিলিটারি রুল যখন আসে তখন যদি সংবিধানকে যে স্থগিত করা হয় তখন সেটাকে কি বলা হয় স্যার? বুঝিনি, আরেকবার বড় করে বলেন। স্যার, সংবিধানকে যখন স্থগিত করা হয়, স্থগিত ঘোষণা করা হয় তখন সেটাকে কি বলা হয়? আচ্ছা, সংবিধান কিন্তু আসলে স্থগিত করা সেরকম যায় না, কারণ আমাদের সংবিধান স্পষ্ট উল্লেখ আছে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, ইত্যাদি অপরাধ, সেটা আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা আছে। এখন কথা হচ্ছে কখন এটা স্থগিত হয়। আসলে এটা স্থগিত হয় যখন সামরিক শাসন জারি করা হয়। সামরিক শাসন জারি করলে সংবিধানের কোনো কিছুই মেনটেন হয় না, মানে না, তো তবে সেটা কিন্তু নিয়ম বহির্ভূত, তো এরকম স্থগিত করার আসলে কোনো নিয়ম নেই, বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, একটা বিষয় আছে, একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের জরুরি অবস্থা ঘোষণা করলে যদি রাষ্ট্র প্রয়োজনে, রাষ্ট্রের গোলযোগপূর্ণ অবস্থা বা অন্য কোনো প্রয়োজনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে জরুরি অবস্থা ঘোষণা করে, সেক্ষেত্রে জরুরি অবস্থার সময় কিছু অনুচ্ছেদ স্থগিত করা হবে, সম্পূর্ণ সংবিধান না, কিছু অনুচ্ছেদ, যেমন 36, 37, 38, 39, 40 এবং 42 অনুচ্ছেদ, এবং পাশাপাশি মৌলিক অধিকারগুলো স্থগিত করা হয়। তার মানে দেখেন, পুরো সংবিধান স্থগিত করার কোনো বিধান নাই, শুধুমাত্র জরুরি অবস্থা ঘোষণা করলে সংবিধানের কতিপয় বিধান, দ্যাট মিনস জাস্ট মৌলিক অধিকারগুলো কি করা হয়, স্থগিত করা হয়। অন্যান্য যে স্থগিত করা হয় সেগুলো আইন বহির্ভূত, বুঝতে পেরেছেন? তো সেজন্য সেটাকে জি কিছু স্যার। বলা হয় না। থ্যাংক ইউ স্যার। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা এবং আদেশ প্রণয়ন। এরপরে 3 নাম্বার, রাষ্ট্রপতি আরেকটা ক্ষমতা লিখবেন, আরেকটা ক্ষমতা লিখবেন, অধিবেশন আহ্বান। নেক্সট পয়েন্ট, অধিবেশন আহ্বান। আমাদের সংবিধানে লিখবেন, আমাদের সংবিধানের 72 নং অনুচ্ছেদে বলা হয়েছে, অর্থাৎ সংবিধানের 72 নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান ও স্থগিত করবেন। তাহলে কি বলেছি, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করবেন এবং প্রয়োজন বোধে স্থগিত করতে পারবেন, তবে সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। কথা বুঝতে পেরেছেন? সংবিধানের 72 অনুচ্ছেদে কি বলা আছে তাহলে, অধিবেশন আহ্বান করা ও স্থগিত করার কথা। এখানে আরেকটা জিনিস নোট করে নেবেন, সেটা হচ্ছে 73 অনুচ্ছেদ। 72 অনুচ্ছেদে অধিবেশন আহ্বানের কথা এবং স্থগিতের কথা বলেছে, আর 73 অনুচ্ছেদে কি বলেছে, সংবিধানের 73 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে, অর্থাৎ কোন সংসদের একদম প্রথম যে অধিবেশনটা বসবে সেই প্রথম অধিবেশনে এবং প্রতি বছরের, অর্থাৎ প্রতি ইংরেজি বছরের শুরুর অধিবেশনে ভাষণ ও বাণী প্রদান করবে। তাহলে কি বলেছি, রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে এবং প্রতি বছরের শুরুর অধিবেশনে ভাষণ ও বাণী প্রেরণ করবেন বা প্রদান করবেন। কোন অনুচ্ছেদ অনুসারে, সংবিধানের 73 অনুচ্ছেদ অনুসারে। তাহলে রাষ্ট্রপতি, দেখেন রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা হচ্ছে কি, রাষ্ট্রপতি চাইলে সংসদের প্রথম অধিবেশনে এবং প্রতি বছরের শুরুর অধিবেশনে ভাষণ ও বাণী প্রদান করতে পারবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে